আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। আজকে আমরা কিউএনএ ভিডিও করব। আ বিগত কয়েকটি ভিডিওতে আপনারা যেই কমেন্টগুলো করেছিলেন সেগুলো একটু দেখার চেষ্টা করব। যদি কারো কোয়েরি থাকে সেই কোয়েরিগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ছুটির দিন ছিল, হয়তো অনেকেই ছুটিতে আছেন, অনেকেই ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন। আর মার্কেটের নতুন যেহেতু কোনো আপডেট নেই, সো এই কারণে আগের যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। আ আপনারা অনেক না, নরমালি যারা নিয়মিত কমেন্ট করেন, আমি তাদের কমেন্টগুলো আসলে খেয়াল করি, লক্ষ্য করি, দেখি। সো আজকে ভাবলাম যে তাদের এত ডেডিকেশন দিয়ে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলোর একটু আনসার দেওয়া ভালো। কারণ অনেকেই হয়তো অনেক প্রয়োজনে কমেন্ট করে থাকে। তো যারাই আমি আমি ইম্পোর্টেন্ট কমেন্টগুলো বা হচ্ছে যেটাতে সবার প্রয়োজন হবে, এই ধরনের কমেন্টগুলো আমি একটু দেখার চেষ্টা করব। সোনালী ব্যাপার আর সোনালী আঁশ নিয়ে জানতে চেয়েছেন একজন, একটু দেখি। এটা হচ্ছে সোনালী পেপারের চার্ট। সোনালী পেপারটা বেশ কিছুটা কমে গিয়েছে, অনেক 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 কমে গিয়েছে। সো হিস্টোরিক চার্ট যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সোনালী পেপারের 195 টাকায় একটা সর্বশেষ সাপোর্ট ছিল, যেই সাপোর্টটা ভেঙে গিয়েছে। তবে উম, তবে এখানে আমরা একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, পজিটিভ ডাইভারজেন্স দেখতে পাচ্ছি প্রাইস আর ম্যাকডি এর মধ্যে একটা পজিটিভ ডাইভারজেন্স। সো এই ডাইভারজেন্সটা যেহেতু আছে এখন, সো এখান থেকে প্রাইস বাড়বে, প্রাইস বেড়ে 169 টাকায় আছে, এটা 195 টাকা পর্যন্ত যাবে। দেন ডিসাইড করবে এখান থেকে আরও ওপরে উঠবে কিনা। এই ওপরে ওঠার ব্যাপারটা আমি কেন বললাম আপনাদের, সেটার কারণ হচ্ছে আপনারা ভলিউম খেয়াল করবেন। এই যে এত 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 পড়েছে এখান থেকে, বাট ভলিউমটা কতটা কম ছিল। বাট এখান থেকে পড়লো, ভলিউমটা দেখেন কতটা বেশি। এখানে যারা প্যানিক ছিল তারা এখানে ছেড়ে দিয়েছে, আর কিছু ইনভেস্টর বা গ্যামলার বলবো, তারা হয়তো এই শেয়ারটা কিছুটা হলেও কালেক্ট করেছে। এখান থেকে হয়তো উপরে উঠবে, উপরে উঠে 195 পর্যন্ত যাওয়ার পরে ডিসাইড করবে গ্যামলার আসলে কতটা শক্তিশালী বা ইনভেস্টর আসলে কতটা শক্তিশালী। আহ, তারা এটা ডিসাইড করবে শেয়ারের প্রাইসটা কি আরো উপরে নিবে। যদি উপরে যায় তাহলে হচ্ছে, যদি উপরে যায় তাহলে হয়তো এটা 250 260 টাকা পর্যন্ত লেভেল পর্যন্ত যাবে। এই 250 60 টাকা লেভেল পর্যন্ত যাবে। আর এখন বর্তমানে যে সিচুয়েশন রয়েছে এটা হয়তো 195 টাকা পর্যন্ত যেয়ে তারপরে কিছুদিন হয়তো কনসোলিডেট করে দেন ডিসাইড করবে এটা কি আবার নিচে চলে আসবে এখান থেকে। এখান থেকে যে যাবে, এখান থেকে কি 195 থেকে নিচে চলে আসবে, না হচ্ছে আর উপরের দিকে যাবে। সো এটা আসলে তখন ডিসাইড করবে যে আসলে এটা কি করবে। তো আর একটা হচ্ছে সোনালী আঁশ নিয়ে জানতে চেয়েছেন। দেখেন সোনালী আঁশ একটা প্যারালাল চ্যানেল ছিল, এই প্যারালাল চ্যানেলটা হচ্ছে সে ব্রেকআউট করেছে। এইখান থেকে ব্রেকআউট করে একেবারে নিচে চলে এসেছে। সো এই চ্যানেল থেকে ব্রেকআউট করে নিচে চলে এসেছে, এটা খুব সম্ভবত প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সো বর্তমানে যেই প্রাইস পয়েন্টে রয়েছে সেখানে আমরা দেখার চেষ্টা করব এটার সাপোর্ট বা এটার হিস্ট্রি বা আহ, এটার প্রাইস মুভমেন্টটা কীরকম হবে। আহ, আপনারা দেখেন এখানে শেয়ারটা বেশ কিছুটা বেশ কিছু সময়, প্রায়
4-5 বছরের মতো আপ ট্রেন্ডে ছিল, দেন সেই আপ ট্রেন্ডটা ব্রেকআউট করে নিচে এসেছে। সো এটাকে আবার সেই আপ ট্রেন্ডে যেতে বেশ সময় লাগবে। এখানে বর্তমানে যেই সিচুয়েশনে রয়েছে এইটা আপনারা এই যে 350, তারপরে হচ্ছে 250, এই লেভেলটাতে অনেক দিন আপনারা এই শেয়ারটা দেখতে পারবেন। আহ, অনেকটা দিন এই শেয়ারটাই এই লেভেলটাতে হয়তো দেখতে পারেন। কোশ্চেন করতে পারেন নর্মাল রুল অনুযায়ী হয়তো শেয়ারটা তার প্রাইস যেই গ্যাপটা রয়েছে এই জায়গাটার মধ্যে, এই গ্যাপটা ফিল আপ করবে। বাট এই গ্যাপটা ফিল আপ করবে কি না এই ব্যাপারে আমি কিছুটা সন্দিহান, কারণ এত বড় গ্যাপ নর্মালি ফিল আপ যদি করেও তাহলে বেশ কিছু সময় এই 250 থেকে 350 লেভেল পর্যন্ত থাকবে। দেন এখান থেকে গিয়ে হয়তো কোনো এক সময় আমি টাইমটা খুবই কম দেখাচ্ছে, বাট অনেকটা সময় পরে গিয়ে হয়তো এটা আবার আহ, উপরে যেতে পারে। বাট এই এই যাওয়াটা খুবই আনসার্টেইন। সবচেয়ে সার্টেইন যেই জিনিসটা সেটা হচ্ছে হয়তো আপনারা এটাকে এখানে যেমন দেখেছেন 320 থেকে কমে 220-এ এসেছে, তারপরে আবার 350-এ গিয়েছে, তারপরে আবার 250-এ এসেছে। এইভাবে কনসোলিডেট করে থাকবে এই শেয়ারটা। কনসোলিডেট করে দেন হয়তো কোনো মুভ নিবে, বাট এটা অনেক পরের ব্যাপার, মানে অনেক পরের ব্যাপার। এটা আপনারা চিন্তা ভাবনা যদি করেন যে আচ্ছা এই যেহেতু বলছে এটা হয়তো এখন উপরে যাবে কয়েক মাস পরে, কয়েক মাস ধরে রাখলে, এরকম ব্যাপারটা নাও হতে পারে। এনিওয়ে বলে রাখি এই টোটাল সবকিছুই কিন্তু আমার ব্যক্তিগত অভিমত। এখানে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না আপনাদের। আমার জাস্ট ব্যক্তিগত অভিমতটা শেয়ার করছি। আমার কাছে যেই জিনিসটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে মনে হচ্ছে, পিওরলি বেসড অন টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর বাইরে কোনো কিছুই না। আপনারা আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে ডিসিশন নেবেন যে আসলে কি করবেন। হুম, আচ্ছা, এই এই শেয়ারটা যারাই ধন্যবাদ জানিয়েছেন বা ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পিডিএল আর এসপিসিএল প্রিমিয়ার সিমেন্ট অ্যানালাইসিস জানতে চেয়েছেন একজন। একটা একটা করে দেখি। ভিডিও বড় হয় কিনা জানি না, মাত্র দেখা স্টার্ট করলাম যেহেতু, দেখি কতক্ষণ দেখা যায়, কতক্ষণ করা যায়। ওকে, পিডিএল এটাও দেখেন একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করেছে এখানে, একটা চ্যানেল ক্রিয়েট করেছে। এই চ্যানেলে থাকতে পারবে কিনা বা এই চ্যানেলটা কি ব্রেকআউট করবে কিনা এটা সময়ই বলে দিবে। তবে পিডিএল এর অনেক বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে, অনেক বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে এই লেভেলটাতে, 12 টাকা লেভেলে। সো এই রেজিস্ট্যান্স থেকেই সে দেখেন রেজিস্ট্যান্সটা ক্রস করার চেষ্টা করেছিল, জুলাইয়ে পারেনি। তারপরে হচ্ছে অগাস্টে ক্রস করার চেষ্টা করেছিল, পারেনি। তারপরে হচ্ছে সেপ্টেম্বরে এসে ক্রস করার চেষ্টা করেছে, পারেনি, নিচে চলে এসেছে। সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা বেয়ার ফ্ল্যাগ ক্রিয়েট করছে। এই যে এটা হচ্ছে ফ্ল্যাগের যে স্টিকটা সেটা, এই হচ্ছে বেয়ার ফ্ল্যাগ। এখান থেকে হয়তো আমরা এটাকে সরি, এখান থেকে হয়তো আমরা এটাকে আরো নিচে চলে আসতে দেখতে পারি। বাট নিচে আসার জায়গাটা খুবই কম এখানে। আহ, অনেক বেশি খারাপ ফান্ডামেন্টাল নিউজ না থাকলে হয়তো আমরা এটাকে 7.5 টাকার নিচে নাও দেখতে পারি, 7.5 টাকা পর্যন্ত যেতে পারে। মোটামুটি এই লেভেল পর্যন্ত কারেকশন এক্সপেক্ট করা যেতে পারে এই পিডিএল শেয়ারটার। আবার এরকম হতে পারে যে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, ওভারঅল মার্কেট যদি ভালো হয়, টেক্সটাইল সেক্টরের যদি গ্রোথ ভালো থাকে, তাহলে এই সব কিছুকে ইনভ্যালিড করে শেয়ারটা উপরের দিকে চলে যেতে পারে। তবে পার্সোনাল ওপিনিয়ন আর হচ্ছে সম্ভাবনার কথা যদি বলি, টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা যদি ওই সব সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, মার্কেটের অ্যানালাইসিস বাদ দিয়ে যদি শুধু পিওরলি চার্ট দেখে বলি, তাহলে মনে হচ্ছে শেয়ারটা 7.5 টাকার মধ্যে হয়তো চলে আসবে। এই জিনিসগুলো আসলে খুবই এই নেগেটিভ জিনিস বলাটা খুবই রিস্কি, কারণ আপনারা এটা পছন্দ করেন না। আপনারা পছন্দ করেন না, আবার হচ্ছে অনেকে খারাপভাবে নেয়। কিন্তু এইটা শেয়ারের চার্ট থেকে যেটা ডিফাইন করছে, চার্ট বা যেটা ডেসক্রাইব করার চেষ্টা করছে, যে ইনফরমেশনটা দিচ্ছে সেটার উপর বেস করে জাস্ট আপনাদের বলা। এসপিসিএল
পাওয়ার সেক্টরে তো আসলে অবস্থা খুবই খারাপ। এইগুলা নিয়ে কি হবে এটা একেবারেই ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করবে। টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যদি এটা কেউ ডিফাইন করতে চায় তাহলে এই জিনিসটা আসলে খুব বেশি ফ্রুটফুল হবে না। দেখেন এই শেয়ারটা এখন তার লাইফের সবচেয়ে কম দামে রয়েছে, কিন্তু এই কম দাম যে আরো কত কমবে বা আর কি হবে এইটা তো কেউ বলতে পারবে না এখন। নো ওয়ান ক্যান টেল সাচ থিংস বিকজ দি পাওয়ার সেক্টরের যেই অবস্থা এখন, এই অবস্থায় এই সেক্টরের শেয়ারগুলোর অবস্থা কি হয় ইন ফিউচার সেই জিনিসটা আহ, খুবই ডাউটফুল। নেগেটিভ সাইডটাই বেশি এই শেয়ারগুলোর। আহ, তারপরেও কিছু সময় হয়তো আপ ট্রেন্ড মানে কিছুটা বাড়বে প্রাইস, আবার অনেকটুকু কমবে, আবার কিছুটা বেড়ে আবার অনেকটুকু কমবে। এই ধরনের মুভমেন্টগুলো আপনারা দেখতে পারেন। এই ধরনের মুভমেন্টগুলো দেখতে পারেন। একটা সময় গিয়ে এটা হচ্ছে কনসোলিডেট করবে, তার মানে এইভাবে যাবে কিছুটা নিচে গিয়ে, দেন হয়তো একটু মুভমেন্ট আসতে পারে। কিন্তু আমি বলবো যে খুবই রিস্কি সিচুয়েশনে রয়েছে এই শেয়ারটা ডিউ টু ফান্ডামেন্টাল নিউজ। এই ফান্ডামেন্টাল নিউজগুলো আসলে খুব রিস্কি পজিশনে নিয়ে গিয়েছে আমাদের পুরো পাওয়ার সেক্টরকে। দুইটার কথাই বলি। খুব বেশি প্রিমিয়ার সিমেন্ট জানতে চেয়েছেন, আসলে একজনের দুইটার বেশি বললে হয়তো সবারটা কাভার করতে পারবো না। সাইফ পাওয়ার নিয়ে একজন জানতে চেয়েছেন। দেখেন পাওয়ার সেক্টরের কথা যেটা বললাম সেম একই অবস্থা পাওয়ার সেক্টরের, এই পাওয়ার সেক্টরের শেয়ারগুলো। আচ্ছা, সাইফ পাওয়ার টেক লিমিটেড, সাইফ পাওয়ার কি পাওয়ার সেক্টরের শেয়ার? সাইফ পাওয়ার টেক, এনিওয়ে আপনারা একটু দেখেন যে এটার টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে যদি দেখার চেষ্টা করি, টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা ভালো দেখাচ্ছে না। আমরা হয়তো এটাতে একটা সাপোর্ট পেতে পারি সামনের দিকে, এই ধরনের একটা বটম তৈরি করে এটা হয়তো উপরের দিকে উঠতে পারে, নো আইডিয়া। যদি আরো কমে এই জায়গা থেকে 18 টাকা 40 পয়সায় রয়েছে, তাহলে এইটা কমে হয়তো 13 টাকায় আসতে পারে। তবে এখানে বেশ কিছু এন্ট্রি হয়েছে, দেখেন এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে বেশ কিছু এন্ট্রি হয়েছে, এখানেও এন্ট্রি হচ্ছে। সো শেয়ারটা হয়তো একটা সময় গিয়ে দেখবেন যে একটু নিচে গিয়ে আবার অনেকটা উপরে চলে গিয়েছে, আবার এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। উইকলি চার্ট থেকে একটু দেখার চেষ্টা করি। উইকলি চার্ট থেকেও মনে হচ্ছে একটু নিচে নামবে, আরো হয়তো 13 টাকার দিকে এসে, এখান থেকে যে উপরে গেল 13 টাকার দিকে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে হয়তো এটা। আহ, মোহাম্মদ আদিত আদিত মোহাম্মদ টিটু, আচ্ছা। আগে ভালো করে শিখেন তারপরে লেকচার দিয়েন। শেয়ার বাজার 12 তারিখের ভিডিও মানে গতকালকের ভিডিওতে এই কমেন্টটা করেছেন। কোথা থেকে শিখবো কি শিখবো একটু জানাবেন। আর কোথায় ভুল হয়েছে সেটাও পারলে একটু ধরিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আসলে কোন জায়গাটা নিয়ে কাজ করতে হবে। এই ধরনের ঢালাও কমেন্ট না করে যুক্তি সহকারে সমালোচনা করবেন, তাহলে আপনার জন্য শেখার কিছু থাকবে, আমার নিজের জন্য শেখার কিছু থাকবে। এরপরের ব্র্যাক ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন। উইকলি চার্ট থেকে দেখি, উইকলি চার্ট থেকে দেখলে হয়তো ভালো বুঝতে পারবো। ব্র্যাক ব্যাংকের
৳৫৮, একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং প্রাইসটা ঠিক এর পাশাপাশি কাছাকাছি অবস্থান করছে, ৳৫৫ অবস্থান করছে। সো এখন কি হতে পারে? আমরা আরেকটু ডিটেইল দেখার চেষ্টা করি। আহ, একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে ব্রেক ব্যাংক, ডাউন ট্রেন্ড ব্রেক করে এই যে ডাউন ট্রেন্ড ব্রেক করলো, ব্রেক করে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে গেল। সো এই ডাউন ট্রেন্ডের ফার্স্ট টার্গেট যেটা ছিল সেটা খুব সম্ভবত পূরণ হয়ে গিয়েছে। সেকেন্ড টার্গেট থাকতে পারে একটা, সরি, আপ ট্রেন্ডের সেকেন্ড টার্গেট থাকতে পারে হচ্ছে এখানে ৮০ টাকাতে। তবে এখন যেই সিচুয়েশনে রয়েছে ৫৮ টাকা বা ৫৫ টাকা, এই লেভেলে অনেক বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং ব্র্যাক ব্যাংকটা খুব অল্প সময়ের মধ্যে এই লেভেলটুকুতে চলে গিয়েছে। আমি উইকলি চার্টের উপর কথা বলছি। অনেক অল্প সময়ের মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬ প্রায় ২ মাসের মধ্যে ৩৬ টাকা থেকে ৫৫ টাকা লেভেলে চলে গিয়েছে। সো একটা অনেক বড়সড় মুভ দিয়েছে। এখন এইটার মিনিমাম ৩-৪ সপ্তাহ বা আরো বেশি সময় একটু কনসোলিডেট করতে হবে। কনসোলিডেট করে শক্তি নিয়ে তারপরে হয়তো এটা ৮০ টাকা লেভেলে আবার যাবে। সো এটা খুবই ভালো দিক ব্যাংক সেক্টরের জন্য। এত বড় একটা ব্যাংকের এত ভালো একটা চার্ট যেটা প্রেজেন্ট করছে, এই জিনিসটা খুবই ভালো। সো ৮০ টাকা হয়তো এটার ফাইনাল টার্গেট, আমরা এটা ধরতে পারি। তারপরে এটা কি হবে আবার দেখতে হবে। বাট এখন পর্যন্ত যেই ৫৫ টাকা লেভেলে আছে এইখান থেকে কিন্তু আপনি এই শেয়ারটায় এখন কোনো মুভমেন্ট হয়তো পাবেন না। যেরকম মুভমেন্টটা পেয়েছেন ৩৫ টাকা থেকে ৫৫ টাকা লেভেলে, এই মুভমেন্টটা কিন্তু আর পাবেন না। সো এই মুভমেন্টটা যেহেতু এখন পাবেন না, সো এখান থেকে টাকাটা বের করে অন্য শেয়ারে যদি আপনারা টাকাটা রাখেন বা অন্য শেয়ারে যদি টাকাটা ইনভেস্ট করেন এবং যখন আপনারা দেখেন যে এই শেয়ারটা আবার এই ব্র্যাক ব্যাংক আবার ৫৮ টাকা ব্রেকআউট করছে, তখন যদি এটাতে আবার এন্ট্রি নেন, দেখবেন যে আপনার টাকাটার ইউটিলাইজেশন অনেক ভালো হবে। সো এইভাবে চিন্তা করে দেখতে পারেন। আবারও বলি, কোনো আসলে অ্যাডভাইস দিচ্ছি না, কোনো কিছু করছি না। আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন। বাট এটা হচ্ছে টেকনিক্যাল চার্ট থেকে দেখে তাই মনে হচ্ছে যে এই জিনিসটা করা যেতে পারে। উইকলি চার্টের উপর ডিপেন্ড করছে। এইটা লং টার্মে বুলিশ একটা চার্ট। সো এখানে মানি ইনজেক্ট হবে আস্তে আস্তে। যত সময় যাবে তত মানি ইনজেক্ট হতে থাকবে। টক অ্যাবাউট T0, T1, এগুলো আবার কি? বাংলাদেশে আসলে সব কিছুই হচ্ছে T2-তে, মানে একদিন কিনবেন, রবিবারে কিনবেন, সোমবার আপনার ধরে রাখতে হবে শেয়ারটা, মঙ্গলবারে যেয়ে বিক্রি করতে পারবেন। বাইরের দেশগুলোতে কেনার সাথে সাথে বিক্রি করতে পারেন, কেনার সাথে সাথে বিক্রি করা যায়। আহ, কিন্তু বাংলাদেশে এটা হয় না, কারণ আমাদের মার্কেট যেহেতু ছোট, কেউ অল্প টাকা দিয়েই মার্কেটে অনেক ম্যানিপুলেট করতে পারে। এই ম্যানিপুলেশনের হাত থেকে বাঁচার জন্য এই জিনিসটা করা হয়েছে। সোনালিয়া সম্পর্কে বলেছিলাম, পেপার প্রসেস সম্পর্কে বলার আছে কিনা দেখি। পেপার প্রসেসিং, এটা আসলে লং টার্মের ভিউ থেকে উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি শেয়ারটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। দেখেন এখানে ডাউন ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ব্রেকআউট করে ডাউন ট্রেন্ডে চলে এসেছে, আবার উপরে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে আসতে পারে। সো এটা ছিল হচ্ছে রেজিস্ট্যান্স। ১৬০ টাকায় ছিল হচ্ছে রেজিস্ট্যান্স। এটা ২০০ টাকা থেকে নিচে নেমে আসতে আসতে, ২০০ না, ৩০০ টাকা থেকে নিচে নেমে আসতে আসতে ২০০ টাকাও ভাঙছে। ভাঙার পরে ১০০ টাকায় চলে আসছে। দেন আবার ১৫০ টাকায় গিয়ে রেজিস্ট্যান্সটা মিট করে দেন আবার নিচে চলে আসবে, আসার সম্ভাবনাই বেশি। যেটা আসছে অলরেডি, এখন হচ্ছে ১৪১ টাকায় আছে, এটা হয়তো আরো নিচে চলে আসতে পারে। তো এটার সম্ভাবনা রয়েছে। ওকে, দেন হচ্ছে এখানে কিছু হচ্ছে একই রকম। ধন্যবাদ আপনারা যারা এত ভালো ভালো কমেন্ট করলেন। আসলে সবগুলোই পড়া হয়, রিপ্লাই দেওয়া হয় না। রিপ্লাই দেওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার। আহ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয়, তো এইগুলা রিপ্লাই দেওয়া হয় না। তাই চেষ্টা করি যখন সময় পাই তখন একসাথে কিছু রিপ্লাই দেওয়া, যাতে সবারই
এখান থেকে উপকার হয়। জাস্ট একজনের একটা রিপ্লাই দিলে হয়তো সেই দেখবে, বাকিরা দেখতে পারবে না। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করলাম, বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি বলা যাবে না, খুব অল্প শেয়ার নিয়ে আলোচনা করলাম। আপনারা এখানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, গঠনমূলক সমালোচনা করবেন, যুক্তি সহকারে সমালোচনা করবেন, তাহলে সবার জন্যই উপকার হবে। ঢালাও সমালোচনা করার দরকার নেই। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ভালো বলবেন, বেশ ভালো লাগে আপনাদের ভালো কথা শুনতে। আর আপনাদের কাছে এই জিনিসটাই চাইবো, যদি সমালোচনা করার থাকে অবশ্যই করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, যাতে সবাই এখান থেকে মানে আমার ভুল থাকলেও যাতে বুঝতে পারি, আপনাদের ভুল থাকলেও যাতে আপনারা বুঝতে পারেন, এই জিনিসটা জরুরি। তাহলে আপনারা আস্তে আস্তে অনেক বেশি এনরিচড হতে থাকবেন শেয়ার মার্কেটের জ্ঞানের দিক থেকে। তো এই ছিল আজকের আলোচনা। যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।